আচ্ছা, এখন আমরা 5 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা নিয়ম দেব, একটা নিয়ম দিয়ে সবগুলো করতে পারবো। প্রথমত এই অঙ্কটাই দেখি। এখানে বলছে ঢাকা শব্দটির বর্ণগুলো সবগুলোকে একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। প্রথমে বাবা এক্সাম্পল। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা লিখব যে ঢাকা শব্দটিকে বিশ্লেষণ করে পাই। একটা নিয়ম দিচ্ছি, এই নিয়ম দিয়ে সব অঙ্কই হয়ে যাবে। ঢাকা শব্দটিকে বিশ্লেষণ করে পাই। তাহলে প্রথমে লিখব যে স্বরবর্ণ। স্বরবর্ণ বা কি ভাবেল। পাঁচটি তারপরে এদিকে দিব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। তাহলে দেখো প্রথমে ডি। ডি কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? অবশ্যই ব্যঞ্জন বর্ণ। তারপরে এইচ। এইচ ও ব্যঞ্জন বর্ণ। এ হলো স্বরবর্ণ, কে হলো ব্যঞ্জন বর্ণ, আবার এ কি স্বরবর্ণ। তাহলে বুঝাইতে পারছি কি? এইভাবে এই নিয়মেই অঙ্ক করবা পরীক্ষায়। তাহলে আমরা লিখবো যে এখানে মোট বর্ণ সংখ্যা। মোট বর্ণ সংখ্যা কয়টা? 5টি। যার মধ্যে স্বরবর্ণ 2, এ আছে 2বার। এ আছে কয়বার? 2বার। 2বার। তাহলে আমরা লিখব যে অতএব মোট বিন্যাস সংখ্যা। মোট বিন্যাস সংখ্যা প্রথমে কি পাইছি বলো? 5। তাহলে 5টা হবে উপরে, আর 5 বাদে বাকি যা পাবো সব নিচে হবে। সিস্টেম মনে থাকবে? প্রথমে মোট সংখ্যাটা হবে উপরে, আর মোট সংখ্যা বাদে বাকি যেগুলো রিপিট হবে বা পরে যা থাকবে সব হবে নিচে। তাহলে নিচে কত হবে? ফ্যাক্টরিয়াল 2। 5-এর জন্য এখানে ফ্যাক্টরিয়াল 5, আর 2 এর জন্য কি ফ্যাক্টরিয়াল 2। প্রত্যেকটা সংখ্যাকে ফ্যাক্টরিয়াল আকারে লিখতে হবে। তাহলে এখন দেখো এটা ক্যালকুলেটর হিসাব করব। তাহলে ডিভাইডার নিব, প্রথমে 5 নিব। এখন ফ্যাক্টরিয়াল কীভাবে দিব? এখানে দেখো ফ্যাক্টরিয়াল চিহ্ন আছে, তাহলে শিপ দিয়ে এই যে এটা দিব, ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। আবার নিচে নামবো, 2 দিব, শিপ দিয়ে ফ্যাক্টরিয়াল দিব, ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে হিসাব করলে কি 60 আসবে। তাহলে 60 প্রকারে। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? এতটুকু? হ্যাঁ। কি এখন এই নিয়মে 6 নম্বরটা ট্রাই করবা, 7 নম্বরটা ট্রাই করবা, এইটা করতে হবে, এবং 3 নম্বরটা ট্রাই করবা। এগুলো কাজ থাকবে। এটা আগে দেখি কোন আসছিল। আচ্ছা, তুমি পরে দেখে নিও, আমি নিয়ম দিছি, ওই একটা নিয়ম দিয়ে সব করতে পারবা। এই সাইডে আসছিল। আর 14 নম্বরটা কাজ থাকলো। এই নিয়মে অবশ্য। হ্যাঁ, এই নিয়মে সব হবে। মানে প্রথমে মোট সংখ্যা লিখবা, তারপরে যেগুলো রিপিট হবে, কয়বার রিপিট হয়েছে এগুলো লিখবা। তাহলে প্রথমে হবে মোট সংখ্যা। যদি একাধিকবার রিপিট হয় একাধিকবার লিখতে। হ্যাঁ, এই যে নিচে একাধিকবার লিখবা। মনে করো এই যদি 2বার থাকতো তাহলে আবার এখানে ফ্যাক্টরিয়াল 2 নিতা। কে যদি 3বার থাকতো তাহলে আবার ফ্যাক্টরিয়াল 3 নিতা। এই হলো বিষয়। মানে আমি যে নিয়ম দিছি এই নিয়মে সব করতে পারবো, সমস্যা নেই। তারপর দেখো এখন 8 নম্বর অঙ্ক। এখানে বলছে np4 ইকুয়াল টু 4 ইন্টু n-2p3 হলে n এর মান কত? আচ্ছা, এখানে 8 নম্বর অঙ্কটা দেখো। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে np4 ইকুয়াল টু 14 ইন্টু n-2p3। এখন দেখো np4 মানে n কে 4বার লিখতে হবে। কয়বার? 4বার লিখতে হবে। 4 মানে 4বার, আর n কে 4বার লিখতে হবে। তাহলে 4বার কেমনে লিখবো? n ইন্টু n-1, n-2, n-3। কয়বার লিখছি বলো? 4বার। 1বার, 2বার, 3বার, 4বার। তারপরে এখানে 14, তারপরে n-2p3। এর মানে বোঝাচ্ছে n-2 কে 3বার লিখতে হবে। তাহলে শুরু করো। n-2 একবার, n-3 2বার, n-4 3বার।
মানে যেটা থাকবে সেটা থেকে শুরু করবা, পরে কি এক এক করে বিয়োগ হবে। যেটা থাকবে সেটা থেকে শুরু করবা, এক এক করে বিয়োগ হবে। আর এখানে যত থাকবে ততবার লিখবা। কি বুঝাইতে পারছি? এখন এখানে n-2 কাটা, n-3 n-3 কাটা, তাহলে এখানে কি থাকতেছে বলো? n n ইন্টু n-1, তাহলে n এর সাথে n গুণ করলে n স্কোয়ার মাইনাস n এর সাথে 1 গুণ করলে n। আর এখানে 14 সাথে n গুণ করলে 14n মাইনাস 14 সাথে 4 গুণ করবো, তাহলে 14 সাথে 4 গুণ করলে কত হবে? 14 গুণন 4, তাহলে হিসাব করলে কত? 56। বা n স্কোয়ার মাইনাস n, তাহলে মাইনাস 14n কে এদিকে আনবো, প্লাস 14n কে এদিকে আনলে মাইনাস 14n, আর মাইনাস 56 কে এদিকে আনলে কি? প্লাস 56 ইকুয়াল টু 0। বা n স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস n মাইনাস 14n হিসাব করলে কি? মাইনাস 15n প্লাস 56 ইকুয়াল টু 0। এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না? এখন এটা ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর দিয়ে করার নিয়ম কি? প্রথমে মোডে যাবা, তারপরে 5 নম্বর সমীকরণে যাবা। এখন এখানে কি n স্কোয়ার আছে, n স্কোয়ার মানে কি? এই যে ax স্কোয়ার 3 নাম্বারটার সাথে মিল আছে, এই জন্য 3 নাম্বারটা দেব। দেওয়ার পরে প্রথমে কি? প্রথমে মান হলো 1, তাহলে আমরা ক্যালকুলেটরে 1 নিব, নেওয়ার পরে ইকুয়াল দেব। তারপরে এখানে কত আছে? মাইনাস 15, তাহলে আমরা মাইনাস 15 নিয়ে ইকুয়াল দেব। তারপরে হলো 56 দিয়ে ইকুয়াল দেব। তাহলে n এর একটা মান 8, আরেকটা কত? 7। তাহলে আমরা লিখবো যে অতএব n ইজ ইকুয়াল টু 8 অথবা কি 7। আর মাঝখানে একটা লাইন ফর্মালিটি কি? প্লাস 8 কে এদিকে আনলে কি? মাইনাস 8, তার মানে n মাইনাস 8। আর প্লাস 7 কে এদিকে আনলে কি? মাইনাস 7, তার মানে n মাইনাস 7 ইকুয়াল কি? 0। তাহলে বুঝাইতে পারছি কিনা বিষয়টা? এখন এই নিয়মে, এখন ধরো পরীক্ষার কথার কথা বললো যে আমাদের তো বলছে n এর মান বের করতে, কিন্তু পরীক্ষায় যদি বলে কথার কথা যে np 10 এর মান কত, 10 না, ধরো 5 এর মান কত, তাহলে আমরা লিখবো np 5। ঠিক আছে? এখন n এর মান কত? 8, তাহলে p দিব, তারপরে 5 দিব। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব। ক্যালকুলেটর হিসাব করার জন্য প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা 8 নিব, তারপরে p নিব। p কিভাবে তুলবা? শিফট দিবা, দেওয়ার পরে এই যে গুণ চিহ্ন দিবা, তাহলে p হয়ে যাবে। আর 5 দিলাম, তাহলে হিসাব করলে কত? 67 20। n এর মান কিন্তু 2টা, তাহলে 2বার কাজ করতে হবে। আবার np 5, তাহলে n এর মান এবার কি? 7p5। তাহলে এখন কি করব? প্রথমে 7 নিব, তারপরে p তুলতে হবে। তাহলে p তোলার জন্য প্রথমে শিফট দিব, দেওয়ার পরে এই যে এখানে গুণ চিহ্ন দিব, তারপরে 5 দিব। তাহলে হিসাব করলে কত? 2520। ঠিক আছে? এখন মনে করো n এর মান একটা 8 আসলো, আরেকটা আসলো -7। তো n এর মান কি কখনো নেগেটিভ হইতে পারে? হইতে পারে না। n বলতে এখানে যে কোনো কিছু সংখ্যা বোঝাইছে, সংখ্যা কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে এই ক্ষেত্রে পজিটিভ দিতে হবে, আমরা -7টাকে বর্জন করব। তাহলে এখানে লজিক কি লিখবো? যে কিন্তু n এর মান -7 হতে পারে না। প্রযোজ্য না। হ্যাঁ, বা n এর মান -7 অর্থাৎ ঋণাত্মক হয়, গ্রহণযোগ্য না। অতএব n এর মান কি? 8। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? তাহলে এই নিয়মে আমি কিছু কাজ দিচ্ছি, এই কাজগুলো করবা। প্রথম হলো 16 নাম্বারটা বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, 16 নাম্বারটাই বাড়ির কাজ থাকবে। তারপরে দেখো এখানে npn এর মান কত? npn এর মান হলো ফ্যাক্টরিয়াল n, এটা মুখস্থ রাখবা। আর এখানে 22 নাম্বারটা একটু আগে এই নিয়মটা করাইলাম। ঠিক আছে? এটা বাসার কাজ থাকবে, এটা ট্রাই করলাম। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা রচনামূলক অঙ্কে বা সংক্ষিপ্ত অঙ্কে চলে যাব।